জীবন ভোগ করেছেন। কারাগারে অমানবিক নির্যাতনের ফলে, রিমান্ডে অমানবিক নির্যাতনের ফলে সে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছে। আজকে সে মৃত্যু শয্যায়। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন মওলানা এনামুল হাসান ফারুকীকে সুস্থতার নিয়ামত দান করেন। আমরা ধন্যবাদ জানাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা বিএনপি পরিবার মওলানা এনামুল হাসান ফারুকীর মতো একজন অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়িয়েছেন। এই জন্য সবাইকে আমরা আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আমরা আজকের এই অনুষ্ঠান পবিত্র কালামে পাকের তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আরম্ভ করব। এখন কোরআন মজিদ থেকে তেলাওয়াত করবেন এই জামিয়ার ওই ছাত্র মোহাম্মদ নুরুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إنما يوحى إلي أنما إلهكم إله واحد فهل أنتم مسلمون؟ فإن تولوا فقل آذنتكم على سواء وإن أدري أقريب أم بعيد ما توعدون إنه يعلم الجهر من القول ويعلم ما تكتمون وإن أدري لعله فتنة لكم ومتاع إلى حين قال رب احكم بالحق وربنا الرحمن المستعان على ما تصفون صدق الله العظيم. সম্মানিত উপস্থিতি, কালামে পাকের তেলাওয়াতের মধ্য দিয়ে আমরা আজকের এই অনুষ্ঠান, সংক্ষিপ্ত এই অনুষ্ঠান আরম্ভ করেছি। আপনাদের অবগতির জন্য দুই একটি কথা না জানালে নয়। আমরা যেই প্রতিষ্ঠানে আজকে দাঁড়িয়ে আছি, এখানে বসেছি, এই প্রতিষ্ঠানের ঐতিহাসিক অবদান আছে এই দেশের জন্য। এই জামিয়ার প্রতিষ্ঠাতা বাংলাদেশের বরেণ্য আলেমে দ্বীন হযরত আল্লামা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহি আলাইহি, তিনি জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের মহাসচিব ছিলেন। 4 দলীয় জোট গঠন করার সময় ওনার যথেষ্ট ভূমিকা আছে। এই মাদ্রাসার ছাত্রদের ভূমিকা আছে, শিক্ষকদের ভূমিকা আছে। বিগত জুলাই আন্দোলনে এই মাদ্রাসার 2 জন ভাই শাহাদত বরণ করেছেন। অসংখ্য ছাত্র গুলিবিদ্ধ হয়েছে এবং দীর্ঘ প্রায় 1 মাস যাবৎ এই রাস্তায় প্রাইভেট ইউনিভার্সিটি, সাধারণ মানুষ যারা আন্দোলনের শরিক ছিলেন, মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি মনির হোসেন কাসেমী, যিনি 2018 সালে শামীম ওসমানের মোকাবেলায় নারায়ণগঞ্জ থেকে দানের শীষ মার্কায় ইলেকশন করেছেন 20 দলীয় জোটের পক্ষ থেকে। তিনি এই মাদ্রাসার প্রিন্সিপাল, বর্তমানে ওমরায় আছেন। তিনি আপনাদের সবাইকে সালাম জানিয়েছেন। মাওলানা মনির হোসেন কাসেমী সাহেবের নির্দেশে মাদ্রাসার পক্ষ থেকে ছাত্ররা যত আন্দোলন সংগ্রাম করেছে এই রাস্তায়, সবাইকে শরবতের ব্যবস্থা করেছেন, খাবারের ব্যবস্থা করেছেন। এই মাদ্রাসার জন্য ছাত্ররা, আন্দোলনকারী সমস্ত ছাত্রদের জন্য মাদ্রাসা উন্মুক্ত ছিল। সুতরাং
এই দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য এবং ফেসিবাদী শক্তির মোকাবেলায় দেশকে মুক্ত করার জন্য এই দেশের ওলামা ইকরাম যেভাবে ভূমিকা পালন করেছেন, এই মাদ্রাসা সবার ক্ষেত্রে শীর্ষে রয়েছে। এই জায়গায় আজকে রিজভী সাহেবের মতো জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি এসেছেন, আমরা ওনাকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশের এই জুলাই বিপ্লবে 3000-এর অধিক ছাত্র গুলিবিদ্ধ, আমাদের সারা বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা গুলিবিদ্ধ এবং 84 জনের মতো মাদ্রাসার কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষক হেফাজতের নেতাকর্মী শাহাদত বরণ করেছেন। তো আমরা আলহামদুলিল্লাহ দেশের জন্যে, দেশের স্বাধীনতার জন্যে, দেশের মুসলমানের অধিকার আদায় করার জন্যে, মুসলমানদের ঈমান আকীদা হেফাজতের জন্য হেফাজতে ইসলাম কওমি মাদ্রাসা সবসময় ভূমিকা রেখেছে, আগামীতেও রাখবে। কিন্তু আমাদের একটা কথা হলো, যেন যারা ক্ষমতায় আসবেন, আপনারাই আসেন আর যারাই আসেন, ইসলামের উপরে যেন কেউ আঘাত করতে না পারে। এটাই হলো আমাদের দাবি। ইসলাম থাকলে দেশের স্বাধীনতা থাকবে, ইসলাম থাকলে আমরা এখানে নিরাপদ থাকতে পারবো, ইসলাম থাকলে সার্বভৌমত্বের হেফাজত হবে, ইসলাম থাকলে জিয়াউর রহমানের 19 দফা ঠিক থাকবে। জিয়াউর রহমান যে সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করেছেন, আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস সংযোজন করে মুসলমানদের ঈমানকে সাংবিধানিক স্বীকৃতি দিয়েছেন, সেটা বাস্তবায়িত হবে। সুতরাং সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস সংযোজন করা, বিসমিল্লাহ সংযোজন করা, বিএনপির যে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের যে অবদান, এটাকে বিএনপিকে জাতীয়ভাবে প্রতিষ্ঠিত করার জন্য আরো ভূমিকা রাখতে হবে। আমরা আশা করি আলহামদুলিল্লাহ আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব, বর্ষিয়ান রাজনীতিবিদ, বাংলাদেশের শীর্ষ আলিম হযরত আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বরকাতুহুম উপস্থিত হয়েছেন। আমরা জুনায়েদ আল হাবিব সাহেবকে মোবারকবাদ জানাই। আমাদের এখানে উপস্থিত রয়েছেন সম্মানিত উপস্থিতি, আমাদের এখানে উপস্থিত রয়েছেন জামিয়া মাদানিয়া বারিধারার সম্মানিত ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা আমাদের আল্লামা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহ সুযোগ্য সাহেব দাদা হযরত মাওলানা মুফতি জাবের কাসেমী এবং এই মাদ্রাসার শিক্ষা পরিচালক হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম উপস্থিত রয়েছেন। মাওলানা সিদ্দিকুল ইসলাম তোফাইল সাহেব, মুফতি এনায়েত সাহেব এবং আমাদের মুফতি রিজওয়ান রফিকি সাহেব সহ মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি জাকির হোসেন কাসেমী এবং শিক্ষক উলামা ইকরাম। আমি সর্বপ্রথম শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এই মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত আল্লামা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহ আলাইহি, মুঈনে মুহতামিম হযরত মাওলানা মুফতি জাবের কাসেমী। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু লিআহলি আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আমরা বিএনপি পরিবার কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের জন্য যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আজকের যেই অনুষ্ঠানের জন্য বিশেষভাবে আমাদের সকলের মুরব্বী আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহির একান্ত সহকারী হযরত মাওলানা ইনামুল হাসান ফারুকী ভাইয়ের চিকিৎসার জন্য আজকে যারা এখানে এসেছেন, আমরা জামিয়া মাদানিয়া বারিধারার পক্ষ থেকে আমরা তাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। সেই সাথে আমার একটা বিষয় ওনাদের কাছে থাকবে যে আজকে যেভাবে আমরা মানবিক কারণে ওলামায়ে কেরামের পাশে আমরা এখানে আমাদের সহযোগিতার হাত আমরা সম্প্রসারণ করেছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও এবং ইতিপূর্বে এদেশের কওমি ছাত্র ওলামায়ে কেরাম সহ যারা দেশ এবং রাষ্ট্র গঠনে যে ধরনের ত্যাগ এবং কোরবানি দিয়েছেন, আমরা জিয়াউর রহমানের সেই বিএনপিকে আমরা দেখতে চাই যারা ওলামায়ে কেরাম এবং ছাত্র কওমি ছাত্রদের পাশে ছিল। সেজন্য আমরা মনে করি শুধু আজকের এই সহযোগিতা নয়, অন্যান্য যে কোনো মানবিক দিক হোক, ইনশাআল্লাহ আপনারা পাশে থাকবেন। আমাদের ছাত্র সমাজ, আমাদের ওলামায়ে কেরাম, এদেশের কওমি সংগঠনগুলো আপনাদের পাশে থাকবে। কিন্তু আমরা আর বিভাজনের কোনো রাজনীতি, কোনো প্রেক্ষাপট আমরা এই বাংলাদেশে দেখতে চাই না।
সেজন্য আজকে যারা আপনারা এখানে কষ্ট করে এসেছেন, ইনশাআল্লাহ আমরা আমাদের এই প্রিয় ভাইকে যেন অতি দ্রুত সময়ে তার মরণবেদী ক্যান্সারের সুচিকিৎসা দিয়ে ইনশাআল্লাহ আপনারা সকলে থাকবেন। বাস এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি, আজকে আমরা বিএনপি পরিবার আয়োজিত আজকের এই মানবিক কর্মসূচি, এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, এবং সভাপতিত্ব করছেন আমরা বিএনপি পরিবারের সংগ্রামী আহ্বায়ক জনাব আতিকুর রহমান রুমন। এছাড়া উপস্থিত রয়েছেন আমরা বিএনপি পরিবারের অন্যতম উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল, গোলাম মোস্তফা এবং ইঞ্জিনিয়ার মুস্তফা জামান সেলিম ও কৃষিবিদ মোকসেদুল মমিন মিথুন। এছাড়া আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আরও উপস্থিত রয়েছেন ইঞ্জিনিয়ার ইমন ভাই, ইঞ্জিনিয়ার আবু হানিফ, সেই সঙ্গে আমরা বিএনপি পরিবারের অন্যান্য সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, রুবেল আমিন, ফরাদ আলী সজীব, শাহাদাত হোসেন সহ আমাদের নিয়মিত স্বেচ্ছাসেবকবৃন্দ, সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। এই পর্বে আমরা বিএনপি পরিবারের মানবিক কর্মসূচি নিয়ে দুটি কথা আপনাদের সামনে উপস্থাপন করবেন আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মমিন মিথুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই মানবিক অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল রিজভী ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং এখানে আলেম সমাজের নেতৃবৃন্দ উপস্থিত আছেন এবং সামনে উপবিষ্ট আমাদের নেতৃবৃন্দ ও ছাত্র সমাজ সবাইকে আসসালামু আলাইকুম। আমরা বিএনপি পরিবারটা মূলত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার নির্দেশে এবং তার প্রধান পৃষ্ঠপোষকতায় গঠিত হয়েছে এবং আমাদের কাজই হচ্ছে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, যারা অসহায়, দুস্থ কিংবা আন্দোলন এবং বিভিন্ন পর্যায়ে যারা নেতৃত্ব দিয়েছে এবং বিভিন্ন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদের পাশে দাঁড়ানো হচ্ছে আমরা বিএনপির মূল লক্ষ্য। এছাড়া যারা অনেক সময় অসুস্থ হয় এবং অনেকের বিভিন্ন নির্যাতনে যারা শিকার হয়েছে, তাদের পাশে দাঁড়ানোর জন্য এই আমরা বিএনপি পরিবারের মূল লক্ষ্য। আমরা এ যাবৎ প্রায় 36টি জেলায়, আপনারা জানেন সম্প্রতি যে 24শে যে জুলাই আন্দোলন হয়েছিল, যেখানে একটা ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, সেই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের পাশে আমরা দাঁড়িয়েছি এবং আমরা প্রায় 36টি জেলায় প্রায় 550 পরিবারের পাশে আমরা এখন পর্যন্ত দাঁড়িয়েছি এবং আগামীতেও আমরা এই কার্যক্রম চালিয়ে যাব। এর পাশাপাশি যারা অসুস্থ হয়েছে কিংবা অনেক সময় নির্যাতনের শিকার হয়ে এখন অসুস্থ অবস্থায় আছে, তাদের পাশে আমরা দাঁড়াচ্ছি। তো আমরা বিএনপি পরিবার সম্বন্ধে আপনারা সবাই কম বেশি জানেন, তাই কিছু বক্তব্য বেশি বাড়লাম না। সবাই ভালো থাকবেন এবং আমরা চাই আমাদের আজকের যে অনুষ্ঠানে যার জন্য এসেছি এখানে আমাদের মৌলানা ফারুকী সাহেব, তিনি যেন সুস্থ হয় সেই দোয়া করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, ওখানে বলবেন। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন দেশের প্রখ্যাত আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সহ সভাপতি, বর্ষিয়ান রাজনীতিবিদ হজরত মৌলানা জুনাইদ আল হাবিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। জামিয়া মাদানিয়া বারিদারা মাদ্রাসায় আজকের এই মুহূর্তে এই অনুষ্ঠানে আগমন করেছেন প্রখ্যাত রাজনীতিবিদ, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা জনাব রেজভী আহমদ সাহেব, অন্যান্য নেতৃবৃন্দ, বারিদারা মাদ্রাসার হজরত আসাতেজায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, হজরত উলামায়ে কেরাম, আজিজ তোলাবা,
সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এবং আজকে যারা এখানে হাজির হয়েছেন তাদেরকে আল্লাহ পাক সেবামূলক কিছু কাজকর্ম করার জন্য তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বরে আমার রেজবি আহমদ ভাই সহ আপনারা যারা বিএনপি পরিবারের আজকের এই মহৎ উদ্দেশ্যে এখানে আগমন করেছেন এবং আপনাদের কার্যক্রমের বিবরণ এবং আপনাদের লক্ষ্য উদ্দেশ্য যেটা ইতিমধ্যেই শুনতে পেরেছি, আপনাদের শুকরিয়া আদায় করি এবং আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদের এই কাজটাকে উত্তরোত্তর বৃদ্ধি করেন এবং এই কাজে যেন আল্লাহ পাক আপনাদেরকে মদত নসরত আর সহযোগিতা করেন। আজকে আপনারা যারা এখানে এসেছেন, তাৎক্ষণিকভাবে আমি কিছুক্ষণ আগে খবর পেয়েছি, বারিধারা মাদ্রাসায় ফোন করে জানতে পারলাম যে আমরা এখানে কেউ জানে না। মাদ্রাসাওয়ালারা আমাকে বলতেছে যে আমরা তো জানি না, ফেসবুকে দেখেছি। আমি তারপরে সালাউদ্দিন ভাইকে ফোন করেছি, নজরুল ভাইকে ফোন করেছি, ওনারা বললেন যে আমরাও তো জানি না। পরে আমাকে সালাউদ্দিন ভাই আর নজরুল ভাই জানিয়েছেন যে উনি তো রওনা হয়ে গেছেন, আসতেছে। আমি সাথে সাথে রওনা হয়েছে। আমি আমার রেজবি ভাই সহ আপনাদের সকলকে বারিধারা মাদ্রাসা এবং আমরা আজকে হযরত বাবনগরী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খাদেম, যিনি দীর্ঘদিন তার খেদমত করেছেন, তার হাতে গড়া সৈনিক, যাকে যিনি লালন পালন করে পড়ায় শিখায় যাকে যোগ্য করেছিলেন, সেই মানুষটা 2 বছর পর্যন্ত জেলে ছিলেন এবং তাকে অ্যারেস্ট করার পরে রিমান্ডে নিয়ে যে নির্যাতন করেছেন, 2টা বছর সে মৃত্যুর সাথে লড়াই করে জেলখানার ভিতরে কাটিয়েছেন। জেল থেকে সে চরমভাবে অসুস্থ হয়ে বের হয়েছেন। আজকে তার শরীরের রন্ধ্রে রন্ধ্রে ক্যান্সার ঢুকেছে। এরকম অসুস্থ হয়েছেন ঠিক একমাত্র জেলখানা নির্যাতনের কারণে। যেই মানুষটাকে এইভাবে পঙ্গু বানিয়ে দিয়েছেন, তার শরীরের মধ্যে ক্যান্সারের পয়জন ঢুকিয়ে দিয়েছেন, যে জালেমরা আজকে সেই জালেমরা আমাদের বাংলাদেশ থেকে তাদের আন্ডা বাচ্চা সহ আজকে পলায়ন করেছেন এবং তাদের অস্তিত্ব বাংলার মাটিতে আর নাই। আমি আমার রেজবি ভাই সহ বিএনপি পরিবারের যারা এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই বলবো, আপনারা যে কাজের উদ্যোগ নিয়েছেন এবং আমাদের এই এনামুল হাসান ফারুকীর খবর নেওয়ার জন্য যে আপনারা এসেছেন এবং জনাব তারেক রহমান সাহেব, ওনাকেও ধন্যবাদ মোবারকবাদ জানাই, ওনারও শুকরিয়া আদায় করি। উনি আপনাদেরকে এখানে আসার জন্য প্রেরণ করেছেন এবং উনি যে আমাদের একজন লোক এনামুল হাসান ফারুকীকে স্মরণ করেছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি এবং দোয়া করব এবং আপনাদের কাছে কামনা করব। আপনারা জানেন শাপলা চত্বরে আমাদের শত শত আলিম উলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্র সেখানে শাহাদত বরণ করেছে। 2013 সালের শাপলা চত্বরে হাজার হাজার এখন পর্যন্ত অন্ধ পঙ্গু হয়ে আছে। তাদের পাশে আমরা যতটুকু পারি আমরা হেফাজতে ইসলামের পক্ষ থেকে দাঁড়াবার চেষ্টা করেছি। আজকে প্রায় 2 বছর যাবত এনামুল হাসান ফারুকের চিকিৎসার জন্য আমরা যতটুকু পারি করেছি। আপনারা যেহেতু আজকে যে কথা আপনাদের বিএনপি পরিবারের পক্ষ থেকে শুনেছি যে উদ্যোগ নিয়েছেন, আমরা মনে করি শাপলা চত্বর সহ এই 2024-এ আমার কওমি মাদ্রাসার ছাত্ররা যারা আহত হয়েছে, যারা শাহাদত বরণ করেছেন, তাদের পরিবার এবং এই যে আহত রোগীদের পাশে আপনারা দাঁড়াবেন এবং আপনাদের খেদমত চলমান থাকবে। ইনশাআল্লাহ বাংলাদেশে মোল্লা মিস্টারের সমন্বয় হইতে হবে। শেষ কথা আমি বলতে চাই, 2024-এ ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে আমরা যেইভাবে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে বিদায় করেছি, সে ঐক্যের মধ্যে কোনোভাবে যেন ফাটল না ধরে আমরা সে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে দেশ করার পথই ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন কারীব, ওয়াবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি বিএনপি যে সমস্ত নেতৃবৃন্দ এখানে এসেছেন, মরহুম জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমানের সাথে দেশের আলেমদের কি সম্পর্ক ছিল একটা ঘটনা বলি। জিয়াউর রহমানের আব্বা যখন ক্যালকাটা থেকে পাকিস্তান চলে আসলেন, করাচির জ্যাকব লাইনে ওনাদের বাসা ছিল।
আমাদের এই কওমি ওলামায়ে ইকরামের সবচেয়ে একজন বড় মুরব্বীর নাম হলো হযরত মাওলানা ইহতেশামুল হক তানভী রহমতুল্লাহ আলাইহি। ইহতেশামুল হক তানভী করাচি জ্যাকব লাইন মসজিদের খতিব ছিলেন, আর জিয়াউর রহমান ওই মসজিদের মুসল্লি ছিলেন, ওনার আব্বা ওই মসজিদের মুসল্লি ছিলেন। জিয়াউর রহমান যখন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রধান হলেন, তখন ইহতেশামুল হক থানভীর কাছে চিঠি লিখেছেন, কয়েকটা মাসালা জিজ্ঞেস করে চিঠি লিখেছেন। তখন তো আর মোবাইল ছিল না। এই চিঠি এখনো ইহতেশামুল হক থানভীর জীবনী গ্রন্থে আছে, উল্লেখ আছে। এত আলেমদের প্রতি শ্রদ্ধা আর সম্মান ছিলেন। 3টা মাসালা ওখানে জিজ্ঞেস করেছে, আমি এগুলি বলার সময় নাই। আমি জিয়াউর রহমান যে উলামায়ে কেরামের প্রতি শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা রাখতেন, তার দলিল হলো তিনি পূর্ব পাকিস্তানে ছিলেন, আর পশ্চিম পাকিস্তানের একজন শীর্ষ আলেমের কাছে মাসালা জিজ্ঞেস করার জন্য চিঠি লিখেছেন। ওনার নাম হযরত মাওলানা ইহতেশামুল হক তানভী রহমতুল্লাহ আলাইহি। আজকে বিএনপিও আলেমদের সাথে সম্পর্ক রাখতে চায় বলে আমরা মনে করি। আমাদের মুরব্বীদের সাথে, আমাদের হেফাজতের আমির সাহেবের সাথে বিএনপির 2জন স্থায়ী কমিটির সদস্য সাক্ষাৎ করে এসেছেন। আমরা মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। এই দেশের আলেমরা হলো স্বাধীনতার অতন্ত্র প্রহরী। উলামায়ে কেরামদের সাথে ক্ষমতাসীনদের যদি সম্পর্ক থাকে, এই দেশে কোনোদিন কোনো ফেসিবাদের জন্ম হবে না, এটা মনে রাখতে হবে। আমরা আগামী দিনে পথ চলবো ইনশাআল্লাহ। আমাদের এখানে আমি একটু পরিচয় করাই দিই। আমাদের উপস্থিত আছেন হযরত আল্লামা জুনায়েদ বাবনগরী দামাত বরকাত রহমতুল্লাহ আলাইহির খাদেম মাওলানা এনামুল হাসান ফারুকী। আমাদের রিজভী ভাইয়ের ডান পাশে আছেন হেফাজতের যুগ্ম মহাসচিব আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বরকাতহুম। ওনার পাশে আছেন এই মাদ্রাসার শিক্ষা পরিচালক প্রবীণ মুহাদ্দিস হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব। ওনার পাশে আছেন ভাইয়ের কি নাম দেয়, মৌলানা সালে আহমদ ভাই, সালে আজম ভাই। এবং ওনার পাশে আছেন বার্তা 24-এর সিনিয়র রিপোর্টার জনাব মুফতি এনায়েতুল্লাহ ভাই। ওনার পাশে আছেন এই মাদ্রাসার মুহাদ্দিস হেফাজতের কেন্দ্রীয় দফতর সম্পাদক মৌলানা সিদ্দিকুল ইসলাম তোফাইল। ওনার ডান পাশে আছেন এই মাদ্রাসার মুঈনে মুহতামিম এবং প্রতিষ্ঠাতা মুহতামিম হযরত আল্লামা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহ সুযোগ্য সাহেবজাদা মুফতি জাবের কাসেমী ভাই। ওনার পাশে আছেন এনামুল হাসান ফারুকী ভাইয়ের জন্য আমরা যে টিম গঠন করেছি, এই টিমের সদস্য সচিব মৌলানা রিজওয়ান রফিকি ভাই। ওনার পাশে আছেন বরিশালের ঐতিহ্যবাহী জামিয়া মাহমুদিয়ার মুতওয়াল্লি এই মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি সানাউল্লাহ মাহমুদি দামাত বরকাতহুম। এবং আমার ডান পাশে আছেন হেফাজতুল ইসলাম বাংলাদেশের বর্তমান কেন্দ্রীয় অর্থ সম্পাদক এই মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি জাকির হোসেন কাসেমী দামাত বরকাতহুম সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমি এবার আমাদের সম্মানিত উপস্থিতি এবং সম্মানিত আলেম সমাজ, আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে গেছি আমরা। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির অনুমতিক্রমে যে মানুষটার নেতৃত্বে আমরা বিএনপি পরিবার কাজ করে যাচ্ছি। আমরা ইতিমধ্যে বাংলাদেশের প্রায় 38টি জেলায় গেছি আমরা বিএনপি পরিবারের মানবিক কর্মসূচি নিয়ে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের মানবিক কর্মসূচির ধরন কি, এবং এ বিষয়ে বিশদ আলোচনা করবেন। এবং আজকে যে মানুষটির জন্য আমরা এখানে এসেছি, সেই এনামুল হাসান ফারুকী ভাইয়ের, তার সম্পর্কে দুটি কথা বলবেন। আমাদের সংগঠনের আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক জনাব আতিকুর রহমান রুমন ভাই, জনাব আতিকুর রহমান রুমন ভাইকে বসে বললে সুবিধা হয় আপনাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার এই ছোট্ট পরিসরের সভার সম্মানিত প্রধান অতিথি, আমার ঠিক ডান পাশে যার জন্য আজকের এই অনুষ্ঠান, সেই ফারুকী সাহেব, আরও উপস্থিত অত্র মাদ্রাসার এবং মাদ্রাসার বাহিরের ওলামা ইকরাম এবং অত্র এলাকার ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা বিএনপি পরিবার, আমরা আসলে মানবিক সংগঠন। আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াই,
যেখানেই আমাদের দরকার হয় আমরা সেখানেই যাই এবং মানবিক কাজগুলোই করি। মূলত আমরা এখানে আমাদের প্রধান অতিথি মূল বক্তব্য দেবেন, তবে আমি তার আগে কিছু কথা বলি। আমার ডান পাশে যে অসুস্থ রোগীটি আছেন, ওনার জন্য আমরা এসেছি জনাব তারেক রহমানের নির্দেশে। জনাব তারেক রহমানের কাছে যখন এই সংবাদটি পৌঁছে যে অত্র এই মাদ্রাসার একজন এবং আমাদের বাবুনগরীর সহযোদ্ধা সহকর্মী, তখন আমাদের ডেকে নির্দেশ দেন রিজভী সাহেব, আমাদের যে রিজভী ভাই আছেন ওনাকে নিয়ে যেন আমরা এখানে চলে আসি। গত রাতেরই কথা এটা। আমি সঙ্গে সঙ্গে রিজভী ভাইকে বলি, আলহামদুলিল্লাহ রিজভী ভাই সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান, আমরা প্রেস লিস্টটি আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছিয়ে দেই। আপনারা সবাই দোয়া করবেন। তবে আমার কথা শেষ করার আগে একটি কথা বারবার মনের মধ্যে ঘুরখুয়াক খাচ্ছে, না বলে পাচ্ছি না। যদিও আবারও বলে নেই যে আমরা মানবিক সংগঠন, রাজনৈতিক বক্তব্য আমরা দেই না। তবে একটি কথা না বললেই না, যেহেতু একটি আপনার ইসলামিক একটা মাদ্রাসায় এসেছি, সেজন্যই বলতে খুব ইচ্ছা হচ্ছে। আমাদের বাংলাদেশে একটি ইসলাম বিক্রি করা দল আছে, আপনারা সবাই জানেন আমি কি বলতে চাই। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যদি ইসলামিক কোনো দল থাকে তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আছে। এই জন্যই বলবো, জিয়া রহমান সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম স্থান দিয়েছে। জিয়া রহমান ইসলামের জন্য অনেক অনেক নিদর্শন, অনেক কাজ করে গেছেন। আরাফাত ময়দান সহ সৌদি আরবের বিশেষ বিশেষ জায়গায় উনি নিম চারা রোপণ করেছিলেন। উনি কিন্তু গবেষণা করে রোপণ করেছিলেন নিম চারাই একমাত্র গাছ যে মরুভূমিতে হয় এবং মরুভূমিতে দীর্ঘস্থায়ী হয়। জিয়াউর রহমান একাধারে ইসলামিক এবং গবেষক ছিলেন। জিয়াউর রহমানের দলই যদি বলেন আপনারা ইসলামপন্থী, এবং বিএনপি সেই দল। আমি কথা না বাড়িয়ে আপনাদের কাছে আবারও আমার এই ভাইটির জন্য, উনি কষ্ট পাচ্ছে এখানে আমি বুঝতেছি, দোয়া চেয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীবৃন্দ, সম্মানিত সাংবাদিক এবং আলেম সমাজের নেতৃবৃন্দ, এই পর্বে আজকের এই মানবিক অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই আপনাদের মাঝে ওনার বক্তব্য, মূল্যবান বক্তব্য তুলে ধরবেন। বসে দেখা যাবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ, ভালো সাউন্ড পাবে। সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন দেশের বরেণ্য আলেমবৃন্দ, হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব সহ এই প্রতিষ্ঠান একটি ইসলামী প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকল আলেমগণ, এবং আজকে যে কারণে আমরা এখানে এসেছি, এনামুল হাসান ফারুকী তিনি আজকে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছেন। তাকে দেখার জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে
জনাব তারেক রহমানের পক্ষ থেকে তিনি একটি সংগঠন গড়ে তুলেছেন। এটার সাথে রাজনীতির খুব একটা সম্পর্ক নেই, যদিও আমরা রাজনৈতিক ব্যক্তিরা আমরা এখানে জড়িত, কিন্তু তথাপিও কাজটা হচ্ছে সমাজ সেবামূলক। যারা নানাভাবেই আজকে আক্রান্ত, রাজনৈতিক কারণে যে সমস্ত পরিবার আজকে সন্তান হারিয়েছে, স্বামী হারিয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা নানাবিধ ব্যাধিতে আক্রান্ত, তাদের পাশে দাঁড়ানোর একটা ক্ষুদ্র প্রচেষ্টা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আমরা বিএনপি পরিবার, বিশিষ্ট সাংবাদিক আতিকুল ইসলাম রুম্মন এবং মোকসেদুল মোমেনিন মিথুনের নেতৃত্বে তারা সারা দেশে চষে বেড়াচ্ছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আমাদেরকেও মাঝে মাঝে আমন্ত্রণ জানান, দাওয়াত দেন, আমরা সেখানে আসি, দুটো কথা বলি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে শুভেচ্ছা সহযোগিতা সেটা তুলে ধরি। এখানে অনেক চমৎকার কথা বলেছেন, উদ্দীপনামূলক কথা বলেছেন আমাদের জুনায়েদ বাবুনগরী আল হাবিব, তার কাছ থেকে কথাগুলো আমরা অনুপ্রাণিত হয়েছি। ইতিমধ্যে আমাদের সভাপতিও কথা বলেছেন, আরও অনেকে কথা বলেছেন। আমরা এই কারণেই আবারও জানিয়ে রাখি যে আমরা এটাকে রাজনৈতিক প্রতিষ্ঠান না করে পুরোপুরি সামাজিক প্রতিষ্ঠান হিসেবেই আমরা বিএনপি পরিবার আমরা বিভিন্ন জায়গায় ছুটে বেড়াই। আজকে এনামুল হাসান ফারুকি এই বয়সে তাকে আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার কথা নয়। তার এখনো তার যে চেহারা আমি দেখি, একবারে তারুণ্যদীপ্ত একটি চেহারা, যে এইরকম একটি উন্নত মানের ইসলামী প্রতিষ্ঠানে কাজ করেছেন, বিশিষ্ট আলেমদের সাথে তাদের পাশে, তাদের কাছাকাছি থেকে তার তো এই সমাজকে, এই দেশকে, এদেশের মানুষকে অনেক কিছু দেওয়ার বাকি আছে এবং সে যে দিতে পারে সে সম্ভাবনাগুলো এখন থেকেই ফুটে উঠেছে তার বিভিন্ন কাজের মধ্যে দিয়ে। শুধু তাই নয়, দেশ যখন গভীর সংকটে নিপতিত, দেশ জাতি এবং আমি বলবো যে ইসলাম আমাদের যে প্রিয় ধর্ম সেটা যখন বিপন্ন, সেজন্য সে কিন্তু প্রতিবাদ করেছে, রাস্তায় দাঁড়িয়েছে বলে 2 বছর তাকে কারা নির্যাতন ভোগ করতে হয়েছে। এবং শেখ হাসিনার কারা নির্যাতন মানে ভয়াবহ অবস্থা, বিভৎস তার পরিণতি। যে কথাটি এখানে আমাদের একজন আলেম তিনি বলেছেন, আমাদের রুম্মন আজকে সব তিনি বলেছেন, যে ব্যক্তিটি এদেশের স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দিয়েছেন, রণাঙ্গনের লড়াই করেছেন, সেই ব্যক্তিটি সংবিধানে আল্লাহর নাম সংযোজন করেছেন রাষ্ট্র ক্ষমতায় এসে। তার যে গভীর ইসলামের প্রতি যে গভীর প্রেম, সেটা তার রাষ্ট্রীয় কর্মকাণ্ডের সাথে যখন জড়িত সেটা তিনি ফুটিয়ে তুলেছেন। যে 90-92 ভাগ মুসলমানের দেশ, এখানে মুসলিম সংস্কৃতির কোনো প্রতিফলন থাকবে না। তাই এই সংবিধানে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস সংযোজন করেছিলেন জিয়াউর রহমান, যে কথা আমাদের আলেম সাহেব এখানে বলেছেন, সত্য ঘটনা। অথচ এটা তুলে দেওয়া হয়েছিল, আল্লাহর নামটাই টার্গেট করা হয়েছে, যেটা রাখা যাবে না, নিশ্চয়ই কাউকে খুশি করার জন্য, কোন শক্তিকে সন্তুষ্ট করার জন্য এটা করা হয়েছে। যে আমাদের যে সংবিধান, আমাদের যে রাষ্ট্রের মানে যেটা চালনা শক্তি, সেইখান থেকে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে তুলে দেওয়া, এটা যে গভীর চক্রান্ত এবং তৎকালীন সরকারের যারা আন্তর্জাতিক প্রভু তাদেরকে খুশি করার জন্য যে প্রচেষ্টাটা নেওয়া হয়েছে, সেটা নিঃসন্দেহে আমরা বলতে পারি এই কাজগুলো করা হয়েছে। আমরা তখন জেলে, কারাগারের মধ্যে
হেফাজতের উপর যে ভয়াবহ এবং ইতিহাসের নজিরবিহীন যে অত্যাচার নেমে এসেছিল, সম্ভবত 5ই মে কিংবা 4ঠা মে, 5ই মে আমরা তখন কারাগারে, আমরা কারাগার থেকেই যে বিভৎসতার কথা শুনেছি, যে ভয়ঙ্কর রক্ত ঝরনা হয়েছে এই মাসুম বাচ্চাদের, হেফাজতের এই সমস্ত ছেলেদের, তারা আবার সেটাকে নিয়ে উপহাস করতেন। আমি কারাগার থেকে বেরিয়ে এসে একটা টক শোতে গিয়েছিলাম, তো সেখানে তাদের এই অত্যাচার এবং নির্বিচারে গণহত্যা চালানো হেফাজতের উপরে তাদের পক্ষ থেকে একজন ব্যক্তি, একজন বুদ্ধিজীবী এটাকে জাস্টিফাই করার জন্য, এটাকে ন্যায় সঙ্গত দান করার জন্য কথা বলে যাচ্ছেন। তো সেখানে একজন খুব নামকরা সাংবাদিক ছিলেন, তিনি বললেন মানে একটা বিশেষ কথা নিয়ে, যে শেখ হাসিনা এবং তৎকালীন পুলিশ কমিশনার যিনি ছিলেন বেনজির সাহেব, উনি বলছেন যে হেফাজতের ছেলেরা ওইখানটায় গিয়ে বাইতুল মোকাররমের সামনে সব ইসলামী বইয়ের দোকানগুলো থেকে কোরআন শরীফের তর্জমা, হাদিসের তর্জমা এগুলো পুড়াচ্ছিল। তো সেই সাংবাদিক সেই টক শোতে বললেন, যারা কোরআন মুখস্থ করে, যারা কোরআন হেফজ করে, তারা কোরআন পুরাবে কি করে? কত বড়! একে তো গণহত্যা চালাচ্ছে, একে তো এই কোরআন মুখস্থকারী শিশু বাচ্চাদেরকে হত্যা করছে, সে ব্যাপারে কোনো অনুশোচনা নেই। হ্যাঁ, সংসদে কথা বলেছে যে রক্তের স্রোত যখন রাজপথ দিয়ে ভেসে যাচ্ছে, সেটাকে নিয়েও তামাশা করেছেন প্রধানমন্ত্রী তৎকালীন, যে রং মেখে নাকি তারা দাঁড়িয়েছে। কত বড় তামাশা, কত বড় উপহাস তারা সেই দিন করেছেন। তো এই যে ভয়াবহ পরিস্থিতি, এই পরিস্থিতি তো পার হতে পেরেছে, কারণ তারা ভুলে যায় যে এইখানে ব্রিটিশ বিরোধী আন্দোলন কারা করেছে? প্রথমে 100 বছর, 150 বছর হাজী শরীয়তুল্লাহর দেশ এটা, পীর মহসিন উদ্দিন দুদু মিয়ার দেশ এটা, নিসার আলী তিতুমিরের দেশ এইটা। তাদের রক্ত, তাদের শহীদি আত্মদানের মধ্যে দিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ হয়েছে যে মাটিতে, এই বাংলার মাটিতে। সেখানে আপনি ইসলামকে উচ্ছেদ করে দিবেন, আপনি মাদ্রাসা উচ্ছেদ করে দেবেন, আপনি ইসলামী শিক্ষাকে বন্ধ করে দেবেন, এইটা তো হতে পারে না, এটা হয়নি। তারা বারবার চেষ্টা করেছে, যখনই ক্ষমতায় এসছে তখনই চেষ্টা করেছে যে কিভাবে এইটার বিরুদ্ধে একটা পাল্টা বয়ান তৈরি করা যায়, ইসলামী শিক্ষার বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে। আমাদের যারা ইসলামিক স্কলার এখানে যারা বসে আছেন, ইসলামী পণ্ডিত যারা আছেন, তাদের বিরুদ্ধে একটা বয়ান তৈরি করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেই বয়ান তারা টেকাতে পারেনি। এটাই হচ্ছে ইসলামের অন্তর্নিহিত শক্তি। ভারতের প্রধানমন্ত্রী বলেছেন যে বিশ্বব্যাপী এরা এত মার খাচ্ছে, গাজাতে মুড়ি মুড়কির মতো ফিলিস্তিন শিশুদেরকে, মানুষদেরকে তাদের মনে হচ্ছে পড়ে আছে মুড়ি মুড়কির মতো মারতে মারতে, তারপরেও তারা কমে না। পৃথিবী দুই একটা মানে তাদের সম্প্রদায়ের কথা বলছে, এরা তো কিছু করতে, এরা পারে না কেন? নিউ ইয়র্ক টাইমসে আমি পড়ছিলাম যে প্রতি বছর আমেরিকায়, মার্কিন যুক্তরাষ্ট্রেই প্রতি বছর মুসলমানের সংখ্যা বাড়ছে। এবং 2013 সালে আমি ব্রিটিশ গার্ডিয়ানে পড়ছিলাম যে ওই বছর লন্ডনে যত শিশু জন্মগ্রহণ করা হয়েছে, তার মধ্যে অধিকাংশ শিশুর নামের সাথে মোহাম্মদ শব্দটি আছে। ওটা কিন্তু একটি ইসলামিক রাষ্ট্র না, মুসলিম রাষ্ট্র না। এত অপপ্রচার, এত হত্যা লীলা চালানো হচ্ছে, মুসলমানদের উপর গণহত্যা চালানো হচ্ছে, তারপরেও এরা কমছে না। নিশ্চয়ই এই ইসলামের মধ্যে এমন একটি শক্তি রয়েছে, যে শক্তি তাদের ঈমান, তাদের আকীদা, তাদের তাহজিব, তাদের তমুদ্দুন, এটাকে বাঁচিয়ে রাখার জন্য সেটা দারুণ প্রেরণার সৃষ্টি করে বলেই সেই কাজটি হয়। কিন্তু কথা হচ্ছে, ইসলাম কিন্তু একটা জিনিসকে, আমি যতটুকু পড়েছি, আমার অত জ্ঞান নাই, এখানে আলিম সাহেবরা, ইসলামী পণ্ডিতরা বসে আছেন,
তবে আমার যতটুকু পরিমাণ হয়েছে, ইসলাম একটা জিনিসকে খুব ঘৃণা করে, ওটা মুনাফিকি, তাই না হুজুরা? এই মুনাফিকিটা প্রচন্ড ঘৃণা করে। এটা মানে ইসলাম চরমভাবে এটার প্রতিবাদ করে মুনাফিকিটাকে। তাই যে কমপক্ষে যারা আল্লাহ রসুলকে ভয় করে এবং তাদেরকে অনুসরণ করে, তারা কখনো মুনাফিকির পথে যাওয়ার কথা নয়, যাবে না। আজকে আমরা দেখি এখানে প্রসঙ্গটা একটু তুলেছে আমাদের সভাপতি আতিকুল ইসলাম রুম্মন। আমি শুধু এটুকুই বলতে চাই যে আমরা এখানে এই দেশে একটা মুসলমানদের একটা আবাসভূমি দরকার, যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ। যেখানে সংখ্যাগরিষ্ঠ নয় সেটা নয়, যেখানে দরকার সেই জায়গাটুকু মুসলমানদের একটা আলাদা আবাসভূমি। এই জন্য পাকিস্তান আন্দোলন হয়েছিল। সেই পাকিস্তান আন্দোলনে অনেক নেতা নেতৃত্ব দিয়েছেন, আমাদের জাতীয় নেতা এখানকার এনারাও নেতৃত্ব দিয়েছেন। শেরে বাংলা ফজলুল হক, হোসেন সৈয়দ সরওয়ার্দী, মৌলানা ভাসানী, মৌলানা আকরাম খা, আবুল হোসেন সাহেব, এনারা সব বিখ্যাত বিখ্যাত সব পণ্ডিত মানুষ এবং রাজনীতিবিদ। সেদিন কিন্তু একটি ইসলামী রাজনৈতিক দল এটাকে সমর্থন করেননি। তাদের যারা আদর্শিক লোক ছিলেন তারা বলেছেন যে না, এগুলো করা যাবে না, এসব কোনো জাতীয়তাবাদ, এগুলো এইসব এটা ঠিক না। সেদিন তারা এই কথা কিন্তু বলেছেন। পরে যখন পাকিস্তান হয়ে গেছে তারপরে তারা এসেছেন, এই রাজনৈতিক দলটি করছেন, আমাদের কোনো তাতে কোনো আপত্তি নেই। কিন্তু কথা হলো যে সেদিন যারা পাকিস্তান আন্দোলন করেছিলেন তারা সেটাকে মিথ্যা ছিল। আজকে যখন দিল্লিতে জুম্মার নামাজ পড়ে তখন পুলিশ যখন বুটের লাথি মারে, তাহলে কি সেই দিন মুসলমানদের জন্য আলাদা আবাসভূমি দরকার যে আন্দোলন হয়েছে সেটাকে মিথ্যা ছিল? সেটা তো মিথ্যা ছিল না। আজকে যখন ফ্রিজের মধ্যে খাসির মাংস আছে, ওটাকে গরুর মাংস বলে তাকে হত্যা করা হয় ওই দেশে, তাহলে সেদিন যারা মুসলমানদের জন্য আলাদা একটি ভূখণ্ড দেশ দরকার, সেদিন যারা আন্দোলন করেছিলেন তারা তো সঠিক কাজ করেছিলেন। সেদিন কিন্তু এই দলটি সেই ভূমিকা পালন করেননি। তো আজকে অনেক কথাই হচ্ছে, অনেক কিছু বলছেন, সম্ভবত আজকে কিংবা কালকে সেই ইসলামী রাজনৈতিক দলটি তারা বলছেন যে পিয়ার না হলে পরে আমরা পিয়ারের জন্য আমরা তুমুল আন্দোলন গড়ে তুলব, এক সাংবাদিক সম্মেলনে বলেছেন।